জিনের রাজ্য থেকে বাড়িতে ফেরার পর আমার দিনগুলো স্বাভাবিক নিয়মেই কাটতে লাগলো। তবে আমার মন কোনো সময় ভালো থাকতো না, কারণ আমি রাজকুমারী ক্যামেলিয়াকে ভালোবাসতাম। এত পরিমাণ ভালোবাসতাম যে আমি নিজের জীবনটা পর্যন্ত তার জন্য দিয়ে দিতে পারি। কিন্তু রাজকুমারী ক্যামেলিয়া আমাকে পছন্দ করে না, এটা আমি ঠিকই বুঝতে পেরেছি। পছন্দ করলে সে নিশ্চয়ই আমাকে এরকম ভাবে ওইখান থেকে বিতাড়িত করতো না। প্রথম কিছুদিন এই কথাই চিন্তা করলাম। পরবর্তীতে ভাবলাম, সে যদি পছন্দই না করতো তাহলে আমাকে তো এইভাবে ওইখান থেকে কারাগারে নিক্ষেপ না করে সরাসরি আমার বাড়িতে প্রেরণ করতো না। এর আগেরবারও ঠিক এমনই করেছিল। যখন প্রথমবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমাকে তার জিন দ্বারা আমার বাড়ি পর্যন্ত দিয়ে গিয়েছিল এবং দ্বিতীয়বার ঠিক একই কাজ করলো। আমি সেখানে বসেছিলাম আমার বাড়ির মাঝখানে। বাড়ির পেছনে একটা উঠান আছে, সেই উঠানের ওইখানে একটা বড় আম গাছ আছে, আম গাছের নিচে একটা মাচা পাতা আছে। আমরা মোটামুটি ভালোই মধ্যবিত্ত বলা চলে। এখানে আমাদের পাকা দালান আছে, বাড়ি আছে, এবং আমি এই সুন্দর জায়গাটুকু করেছি বসার জন্য। সে জায়গায় বসে আছি। তখন রাত্রির অন্ধকার, সন্ধ্যা নেমে রাত গভীর হয়েছে। রাত্রির 10টা কি 10:30 বাজে। ওই মুহূর্তে হঠাৎ করেই আমার চারিদিকে একটা অদ্ভুত সুঘ্রাণ পেলাম, একটা আতরের ঘ্রাণ। এই আতরের ঘ্রাণটা আমার কাছে মোটামুটি পরিচিত। আমি জানি যে এই আতরের ঘ্রাণটা কার। আমি সঙ্গে সঙ্গে এদিক ওদিকে তাকাতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ওই মুহূর্তে তখন সেই বৃদ্ধ মুরব্বী জিনটা আমাকে বলল, আরে বন্ধু, তুমি তাহলে দেখে ফেলেছো যে আমি এখানে এসেছি? টের পেলে কিভাবে? আমি বললাম, টের পেয়েছি কিভাবে আবার? এই যে তোমার গায়ের যে একটা আলাদা আতরের ঘ্রাণ আছে, এই আতরের ঘ্রাণ অন্য কোনো জিনের গায়ে আমি পাইনি। তবে ক্যামেলিয়ার গায়ের ঘ্রাণ আলাদা, সেটাও আমি টের পাই। ক্যামেলিয়া এই কয়দিন আমার কাছে আসলে আমি নিশ্চিত টের পেতাম। তখন সেই বৃদ্ধ জিনটা বলল, ভালোবাসার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। দরকার পড়লে ক্যামেলিয়াকে উঠিয়ে নিয়ে আসবো তোমার কাছে, কিন্তু ভালোবাসার জয় হতেই হবে। আমি বললাম, কিন্তু সেটা কিভাবে? তুমি এখানে নিয়ে আসলে তারা বুঝি আমার পেছন পেছন আসবে না? অবশ্যই আসবে। আমি এরকম জোর জবরদস্তি করে কোনো কারো ভালোবাসা পেতে চাই না। আমি মন জয় করে তার কারোর ভালোবাসা পেতে চাই, এবং সেটাই আমার জন্য হয়তো ভালো হবে। ওই মুহূর্তে তখন সেই বৃদ্ধ জিনটা বলল, তাহলে ঠিক আছে, মন জয় করেই হয়তো তোমাকে এটা করতে হবে। তারপর তুমি কেমন আছো? কয়েকদিন হলো এখানে এসেছো। আমি ছাড়া পেয়েছি গতকালকেই। শালারা আমাকে আবার আটকেছিল। বাইরে যেয়ে ওদিনকে আমি তোমার এখানে আসতে যাব, সঙ্গে সঙ্গে আবার রাস্তা থেকে আটকেছে। এই কয়েকদিন এই জন্য তোমার কাছে আসতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি বললাম, না না, এত মন খারাপ করার কিছু নেই। যাই হোক, তুমি আমার বন্ধুত্বের মান রেখেছ, ধন্যবাদ তোমাকে। চলো, তোমাকে কি খাওয়াতে পারি? তখন ওই বেটা বলল যে, মানুষের জগতের মিষ্টি আমার কাছে খুব পছন্দ, তোমাদের এখানকার মিষ্টি খাওয়াও। আমি বললাম, দোকানপাট খোলা আছে কিনা? আচ্ছা তুমি দাঁড়াও, আমি মোটরসাইকেলটা বের করি। ও তখন বলল, বাংলাদেশের যে কোনো প্রান্তে তো দোকানপাট অবশ্যই খোলা আছে, তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মনটা বেজায় খারাপ ছিল, কিন্তু এই বৃদ্ধ জিনটা এসে তার আশিকির মাধ্যমে আমার মনটা ভালো করে দিল। সে আমাকে হাওয়ার গতিতে উড়িয়ে নিয়ে যেতে লাগলো, এবং বাংলাদেশের কোন প্রান্তে কোন জায়গার একটা শহরের মাঝখানে মিষ্টির দোকান, সেখানে আমাকে নিয়ে গেল। ও মিষ্টির দোকানে দাঁড়িয়ে জিভ চাটছে। ওকে দেখতে অস্বাভাবিক। ওইখানে থাকা এক কর্মচারী ওকে দেখে একটা চিৎকার মেরে উঠলো। আমি বললাম, ভাই, তুমি জিনের বেশ ধরে মানুষের বেশ ধরো না, মানুষজন ভয় পাবে তো। সঙ্গে সঙ্গে বললো, আরে ভাই, ভুলে গেছি, দাঁড়া। তাই বলে সঙ্গে সঙ্গে এসে একটা মানুষের বেশ ধরলো। তারপর মালিক এসে দেখলো যে তেমন কিছুই না, কর্মচারী একা একাই অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর ওকে পেট পুরে মিষ্টি খাওয়াতে লাগলাম। ও আরামসে মিষ্টি খেতে লাগলো। ওদিকে জিনের জগতে ক্যামেলিয়া আমার জন্য অপেক্ষা করছে, সে কথা আমি চিন্তা করতে লাগলাম। কিন্তু ক্যামেলিয়া কি করছে সেটা তো আমি আর জানি না। আমার মনটা পড়ে রইল ক্যামেলিয়ার দিকে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আপনারা আমাদের এই জনপ্রিয় সিরিজের 3য় পর্ব দেখছেন এবং শেষ পর্ব দেখছেন। গল্পটি আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে এই গল্পটি আপনাদের জন্য ঈদের আগের দিনও আমি রেকর্ড করছি। আমি এখন পর্যন্ত গ্রামের বাড়িতে যাইনি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে রেকর্ড করে শোনাবো, এবং এত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে আজকে রেকর্ডিং করে শোনাচ্ছি। এবং আমি যখন রেকর্ড করছি তখন বাজে বেলা 11টা, এবং আপনারা এই গল্পটি শুনতে পাবেন ঈদের আগের দিন বেলা 3টায়। সেহেতু আপনাদের জন্য এত কষ্ট করছি, আপনারা নিশ্চয়ই আমাদেরকে বেশি বেশি করে ফিডব্যাক দিবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পুরাতন হলে লাইক এবং কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানিয়ে দিবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। যারা আমাদের ফেসবুক পেজ ফলো দেননি, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যান, অথবা ফেসবুকে লিখে গিয়ে সার্চ করুন আরজে ইমরান লিখে, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন।
তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের এই গল্পের শেষ পর্বে। রাত তখন অনেক গভীর। ক্যামেলিয়া তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। কয়েকদিন ধরে তার মন উদাস উদাস লাগছে। কিছুক্ষণ বাদে বাইরে থেকে একটা দাসী এসে বলল, কি ব্যাপার রাজকুমারী ক্যামেলিয়া, আপনার মন এরকম উদাস কেন? আপনাকে দেখে কেমন যেন লাগছে। রাজকুমারী ক্যামেলিয়া বলল, মন উদাস কিসের জন্য জানি না, তবে কিছুদিন ধরে কেন যেন ভালো লাগছে না। আচ্ছা, ওই ছেলেটি আমাদের এখানে এসেছিল কবে? তখন সেই দাসী বলল, রাজকুমারী ক্যামেলিয়া, সে তো এসেছিল আর অনেক আগে, প্রায় 20-25 দিন আমাদের এখানে থেকেছিল। তার মানে আমি ওই ছেলেটাকে সত্যি সত্যি দেখেছি, কিন্তু আমি ওকে আমার নানু বাড়িতে কিভাবে দেখলাম? আমার মামাতো বোনের ঘরের ভিতরে আমি ওকে দেখেছিলাম, কিন্তু ও ওইখানে কিভাবে গিয়েছিল? আমি তো কিছু বুঝতে পারছি না দাসী। দাসী তখন বলল যে, আমি কিভাবে বলবো আপনার মনের কথা রাজকুমারী? আপনার মনের মধ্যে কি চলছে আমি জানি না, তবে এটাকেই বোধহয় প্রেম বলে। আপনি ছেলেটাকে নিয়ে চিন্তা করছেন মানেই হয়তো আপনি তার প্রেমে পড়েছেন। দাসীকে সে ধমক দিয়ে বলল, তুমি কথা কম বলো। আমি একটা সামান্য মানুষের প্রেমে পড়তে যাবো কিসের জন্য? আমি একজন রাজকুমারী, আর তাছাড়া আমি অবশ্যই ওই সামান্য একজন মানুষের প্রেমে পড়বো না। মানুষটাকে এখান থেকে বিতাড়িত করেছি, ভালোই হয়েছে। আমাকে বেদম জ্বালাতো। মানুষটা আমার রুমের বাহিরেই একটা কক্ষে থাকতো এবং আমাকে এসে সত্যি সত্যি ফাঁকি দিত, আর আমি সত্যি সত্যি মনে করতাম যে আমি তাকে সত্যিই দেখতে পাচ্ছি। কিন্তু সে এরকম ভাবে যে আমাকে ধোঁকা দিয়েছে, তার কি হবে? আর তাছাড়া আমার সেই গাছের ফুল সে ছিঁড়েছে। ওই গাছটা কত কষ্ট করে পুরো জিন রাজ্য ঘুরে নিয়ে আসা হয়েছে তুমি জানো? এক সুদূর প্রাচীন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে, এবং এরকম গাছ পৃথিবীতে মাত্র 2টি আছে। একটি আছে আমার কাছে, আরেকটি আছে এই পুরো বিশ্ব সাম্রাজ্যের সম্রাটের কাছে। তাহলে ভাবো, সেই গাছের ফুল ও ছিঁড়েছে, তার প্রতি কেমন রাগ হয়। তখন সে দাসী বলল, ফুল ছিঁড়েছে তো আপনার জন্যই, ছিঁড়ে তো আপনাকেই দিয়েছিল। আপনি যখন ওইখানে গিয়েছিলেন আপনার নানার বাড়িতে, সেখানে যাওয়ার পর আপনার মামাতো বোনের ঘরে তো ও গিয়েছিল, এবং সেখানে যাওয়ার পর সেই ফুলটা তো আপনাকেই দিয়েছিল, তাই না? রাজকুমারী ক্যামেলিয়া বলল, কিন্তু সেই ফুলটা আমি ওইখানে দেখেছিলাম, কিন্তু সেটাকে আমি বাস্তব মনে করিনি। তখন দাসী ক্যামেলিয়াকে বলল, সত্যি সত্যি এই ফুলটা ও আপনার জন্যই ছিঁড়েছিল কষ্ট করে, আপনাকে দিবে বলে, কিন্তু সে তো আর জানে না যে এটা লিমিটেড এডিশন ফুল আপনি যত্ন সহকারে লাগিয়েছেন। রাজকুমারী ক্যামেলিয়া তখন ভাবতে লাগলো, আকাশে ভরা জ্যোৎস্না, সামনে দূরের পাহাড়ের ঝর্ণা নিচে বেয়ে পড়ছে। সেই ঝর্ণার পানি রাজ্যের 2 পাশ দিয়ে বেয়ে চলেছে সোজা মূল রাজ্যের দিকে, মূল ভূখণ্ডের দিকে। রাজকুমারী আকাশের দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ পরে রাজকুমারী চিন্তা করলো, সে তার নানু বাড়িতে যাবে। সত্যি সত্যি ওই ছেলেটা তার মামাতো বোনের রুমে ঢুকেছিল কিনা সেটা সে জানবে, কারণ সেদিনকেও তো সে হ্যালোসিনেশন দেখেছিল, সেটাই মনে হচ্ছিল। কিন্তু সত্যি সত্যি যদি ছেলেটা গিয়ে থাকে, তাহলে তার দফারফা সে করবে। রাজকুমারী সঙ্গে সঙ্গেই একটা ইশারা দিল। ইশারা দিতেই একটা পাখি পাহাড়ের ওপর থেকে সোজা উড়ে রাজকুমারীর ঘরের বারান্দার যেখানে ওইখানে পড়ল। রাজকুমারী সেটার উপর চড়ে বসলো। তারপর পাহাড়ের পেছন দিয়ে সোজা উঠে গেল একদম আসমানের উপরে, মেঘের মধ্যে দিয়ে পাখিটা উড়ে যেতে লাগলো। অনেকটা পথ ধুধু সেই ফাঁকা আকাশের মধ্যে দিয়ে সে যেতে লাগলো। আকাশে ভরা জ্যোৎস্না, সাদা মেঘের বহর, তার মধ্যে দিয়ে সে উড়ে যাচ্ছে। অনেকটা পথ সামনে যেতেই সে খেয়াল করলো তার যে বড় নানুবাড়ির প্রাসাদ, সেটা সে চলে এসেছে। প্রাসাদের মধ্যে সে ঢুকে গেল। ঢোকার পর সে তার মামাতো বোনের ঘরে সরাসরি চলে গেল। সেখানে গিয়ে তার মামাতো বোনকে বলল, আচ্ছা তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, সেদিনকে যে ওই ছেলেটা এসেছিল, ওই ছেলেটা কি সত্যি সত্যি এসেছিল? তুই আমাকে সত্যি করে বলবি। তারপর রাজকুমারী ক্যামেলিয়ার মামাতো বোন বলল, হ্যাঁ, ও সত্যি সত্যি এখানে এসেছিল, তাও আবার তোর জন্য। ও তোকে কতখানি ভালোবাসে তুই বুঝতে পারছিস? তুই যখন এখানে ছিলি, ও সমস্ত রক্ষী বহর ফাঁকি দিয়ে তোদের ওই রাজ্য থেকে এই রাজ্য পর্যন্ত চলে এসেছে, তাও আবার জিনেদের পাবলিক ট্রান্সপোর্টেশনে, যেটাতে চললে জিনারা যদি ওকে দেখে ফেলতো তাহলে ওকে নানানভাবে হত্যা করতো। তুই তো সে বিষয়ে জানিস। ও আমাদের এই এত বড় রাজ্যের করা সিকিউরিটি হেড করে বাড়ির ভিতরে ঢুকে এসেছে, তারপর তোমাকে খুঁজে বের করেছে, এবং সে আদতে তোমাকে অনেক বেশি ভালোবাসে আমার যতটুকু মনে হয়। তারপর টেবিলের ওপর পড়ে থাকা সেই ফুলটা রাজকুমারী ক্যামেলিয়া তখনও দেখতে পেল। ফুলটা শুকিয়ে গিয়েছে, তবে ফুলের সেই ভালোবাসার রং তখন পর্যন্ত সেই ফুলের মধ্যে লেগে আছে। রাজকুমারী ক্যামেলিয়া সেই ফুলটা হাতে নিল, হাতে নিয়ে বলল, সত্যি সে এসেছিল, আমার বিশ্বাস হচ্ছে না। তার মামাতো বোন তাকে বোঝাতে লাগলো, ছেলেটা নিশ্চয়ই তাকে অনেক ভালোবাসে, তা না হলে কেউ এত রিস্ক নিয়ে মানুষের জগৎ থেকে জিনাদের করা সুড়ঙ্গ ফলো করে সরাসরি জিনাদের জগতে এসে থাকতে পারে, এবং শুধুমাত্র তোর জন্য এত রিস্ক নিয়ে সে এতদিন পর্যন্ত এখানে ছিল। নিশ্চয়ই এটা তোকে ভালোবাসে বলে। ভালোবাসা বছরে বা জীবনে একবারই হয়তো আসে,
এবং সেটাকে কখনো হারাতে দিতে হয় না। তুই একে দেখ, চিন্তা করে কি করবি। আমি তোকে জোর জবরদস্তি করবো না, শুধু বললাম আর কি। ক্যামেলিয়া সেখানে বসে ভাবতে লাগলো। ক্যামেলিয়া রাজ্যের দক্ষিণ প্রান্তে একদল জিন এক দোকানে বসে গল্প করছে। সেখানে গল্পের বিষয়বস্তু হচ্ছে সেই মানুষটা এখানে এসেছিল ক্যামেলিয়ার কাছে। ক্যামেলিয়ার সঙ্গে সে নাকি থেকে হচ্ছে, ক্যামেলিয়ার ঘরে প্রবেশ করেছে, ক্যামেলিয়া কয়েকবার দেখেছেও। এই কথা সবাই উঠেছিল, মানুষজন এটা নিয়ে কথা বলাবলি করছিল। মানুষ হোক বা জিন হোক, প্রত্যেকেরই কথা হচ্ছে গিয়ে তারা সমালোচনা করবেই। এরাও ওইটা নিয়ে সমালোচনা করছিল। পাশ দিয়েই রাজ দরবারের এক রক্ষী বহরের গাড়ি যাচ্ছিল। তারা সঙ্গে সঙ্গে সেখানে থাকা সেই জিনটিকে ধরে বলে, কি বললি রাজকুমারীর ব্যাপারে? রাজকুমার প্রেম করবে একটা মানুষের সঙ্গে? এটা কখনোই সম্ভব না, জবান ফিরিয়ে নে, নাহলে কিন্তু জবান কেটে ফেলবো। রক্ষী বহর তাদেরকে ছেড়ে দিয়ে তারপর চলে গেল। তারা সবাই হা করে তাকিয়ে রইল। বলল, একটা মানুষের সঙ্গে পারে না, আবার আসছে আমাদের সঙ্গে ইয়ে করতে। মানুষটা তোদের বাড়িতে এতদিন থাকলো, এতদিন তোদের বাড়িতে থেকে ক্যামেলিয়ার সঙ্গে। এটা বলে সে থেমে তারা ছত্রভঙ্গ হয়ে এক একদিকে যেতে শুরু করলো। এই পুরো রাজ্য জুড়ে মানুষটার কথা ছড়িয়ে গিয়েছে। সবাই জেনে গিয়েছে যে এখানে একটা মানুষ এসেছিল, যেই মানুষটা রাজকুমারী ক্যামেলিয়ার প্রেমিক। এটা শোনার পর সকলের জন্য এক প্রকার আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে এটা। রাজ্যের সকলের সামনে কোনো কথা না বললেও রাজ্যের বাহিরের বা আড়ালে অনেকেই এই কথাগুলো বলে থাকে। সে রাতে আমি আমার মূল কক্ষে বসেছিলাম। পাশে আমার মুরব্বী সেই জিন বন্ধুটিও বসেছিল। সে মিষ্টি খেয়ে পুরো টাল হয়ে গেছে। এত পরিমাণ মিষ্টি খেয়েছে যে আমার জমানো যত টাকা ছিল সব টাকা সে বেটা শেষ করে ফেলেছে। প্রায় 10-12 কেজি মিষ্টি খেয়ে ফেলেছে। আর ওইখানকার মিষ্টি এত পরিমাণ সুস্বাদু যে যে খাবে সে মাতাল হয়ে যাবে। বেচারা মাতাল হয়ে আমার ঘরে ঝিমাচ্ছে। আমি বললাম, ভাই আপনি যে এত মিষ্টি খাইলেন, আপনার অবস্থা? সে তখন বলল, ভালোই হয়েছে, অনেকদিন পর এত মিষ্টি খাইতে পারলাম। তুই সাচ্চা আশিক রে ভাই, তুই আমাকে মিষ্টি খাওয়াইছিস, আমি তোর জন্য সব কিছু করবো। তুই চল, তোকে আমি এখনই ক্যামেলিয়ার কাছে নিয়ে যাব। আমি বললাম, এখনই আমি কিভাবে যাব? না 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 না, আমি বললাম যে এখন যেতে পারবো না, আর তাছাড়া ক্যামেলিয়ার কাছে গেলে সে রাগ করবে। ও তখন বললো, তুই দেখতে চাস না ক্যামেলিয়াকে? তুই তো তাকে দেখার জন্য একদম মরে যাস। আমি বললাম কি যে মরি আর যাই করি, ওখানে যাওয়া আমার নিষেধ। তখন সেই বুড়ো লোকটা বলল, তুই চল তো ভাই, তুই ওখানে না গেলে ক্যামেলিয়ার মন কিভাবে জয় করবি? আর তাছাড়া তোকে ওইখানে নিয়ে আমি এবার ফেরত নিয়ে আসবো, ওইখানে তোকে থাকতে হবে না। ক্যামেলিয়া তোকে নিয়ে কি চিন্তা করে সেটা তুই দেখবি না, তুই চল ভাই। বৃদ্ধ ওই মুরব্বী মাতাল জিনটা আমাকে তখন জোর করে নিয়ে যেতে লাগলো। আমি বললাম, না ভাই যাবো না। ওর সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে ফেললো। হাত ধরে আমাকে গায়েব করে ফেললো শূন্যের মধ্যে। বাতাসের মধ্যে আমি ভেসে যাচ্ছি। এখন আমার কিছু করার নেই, এটা মাতালের সঙ্গে কোনো কিছু করা যায় না। রাজকুমারী ক্যামেলিয়া তখন তার মামাতো বোনের সঙ্গে বসেছিল। বেশ খানিক্ষণ বসে সে চিন্তা করছে। তারপর হঠাৎ করেই বারান্দায় এসে তার পাখিটাকে ডাক দিল। তার পাখিটা ইশারা পাওয়া মাত্রই তার কাছে এসে উঠল। তারপর তার মামাতো বোন বলল, কই যাচ্ছিস? এত রাতে তো যাওয়ার দরকার নেই, এখন মাঝখানে বিপদে পড়বি। ক্যামেলিয়া তখন বলল, বিপদে পড়লাম, আমাকে বাসায় যেতে হবে দ্রুত, তারপর একটা জায়গায় যাব আমি। ক্যামেলিয়া এই কথা বলে পাখির উপর উঠে যেতে শুরু করলো। ক্যামেলিয়াদের অঞ্চল থেকে তার নানুবাড়ির অঞ্চলটা বেশ খানিকটা দূরে। যেতে আসতেই শুধুমাত্র জিনেদেরই 10-15 মিনিট সময় লাগে, আর মানুষের তো আরও বেশি সময় লাগবে। জিনেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। ক্যামেলিয়া রাস্তার ওপর দিয়ে উড়ে আসছিল ঘন জঙ্গলযুক্ত জায়গায়। ক্যামেলিয়া এদিক দিয়ে চলে এসে পড়েছে সেটা সে বুঝতেই পারেনি। ক্যামেলিয়া যখন পাখির উপর দিয়ে উড়ে যাচ্ছিল, সাধারণত রাজ বহরের গাড়ি দেখলে কোনো জিনেরা কাছে আসার সাহস করে না, কিন্তু একটা সামান্য পাখি, তার ওপর একটা সুন্দরী মেয়ে জিন বসে আছে, এটা দেখে যে কারোর বখাটে জিনেদের মাথা খারাপ হয়ে যাবে। তাছাড়া তখন একদম ভরা পূর্ণিমা, এবং ওই সময় জিনেদের ভেতরটা অনেক বেশি জেগে ওঠে। জিনেরা তখন মেয়েটাকে দেখলো, রাজকুমারী ক্যামেলিয়াকে দেখে সঙ্গে সঙ্গেই সে ক্যামেলিয়ার কাছে আসলো এবং চারিদিকে সেই জিনগুলো ক্যামেলিয়াকে ঘিরে ফেললো। ক্যামেলিয়া তখন বলল, তোদের সাহস তো কম নয়, আমার রাস্তা আটকেছিস কিসের জন্য? তোরা কারা? ওই মুহূর্তে একজন জিন এসে বলল, আমরা তোকে চাই সুন্দরী, তুই একা একা এই রাস্তা ধরে যাচ্ছিস, এদিক দিয়ে তো সাধারণত কেউ যায় না। আজকে আমাদের পার্টি হবে, কঠিন পার্টি। এরকম সুন্দরী জিনিস খেতে পারলে কি মজা হবে। আমি তো একদম এখন থেকেই মজা নিতে শুরু করেছি। তারপর সেই জিনটা এসে রাজকুমারীর হাত ধরলো, হাত ধরে তাকে টানা হিচড়া করতে লাগলো। অনেকটা সময় তাকে টানা হিচড়া করে সেই জঙ্গলের ভেতর পর্যন্ত নিয়ে গেল, নিচে পর্যন্ত উপর দিয়ে উঠছিল। পাখিটা তাদেরকে প্রতারিত করার বা বিতাড়িত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই পাখিটার জোর তো এত নেই যে এতগুলো জিনের সঙ্গে সে লড়াই করবে। ওই মুহূর্তে রাজকুমারী একদম অসহায়ের মতো আর কি করবে, সেখানে তাদেরকে সমর্পণ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাজকুমারী কি তাহলে একটা বিপদে পড়ে গেল? সে কি কোনো সংকেত পাঠাবে?
সে পাখিটাকে বলল যে তাড়াতাড়ি এইখান থেকে রাত্রে খবর পাঠাও এবং বলো আমি এখানে বিপদে পড়েছি। পাখিটা সিগন্যাল শুনে সরাসরি রাজ্যের দিকে উঠতে শুরু করলো। অনেকক্ষণ সেখানে রাজকুমারী বসে রইল এবং একটা জিন তার কাছে আসতে শুরু করলো। তার উদ্দেশ্য তার সঙ্গে খারাপ কোনো কিছু করার। সে যখন রাজকুমারীকে ধরে তার বুকের ওড়নাটা সরাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা আঘাত তার মাথার উপর পড়ল। তাকে যে জিনগুলো ধরে রেখেছিল রাজকুমারীকে, সেই জিনগুলোর সঙ্গে সঙ্গে তাকে ঠাপাস করে নিচে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। তারপর দেখতে পেল সেইখানে দাঁড়িয়ে আছে সেই মুরব্বী জিনটা। তারপর বলল, তোদের এত বড় সাহস, রাজকুমারীর গায়ে হাত দিস? আমরা তো রাজকুমারী ক্যামিলের কাছে যাচ্ছিলাম, কিন্তু ক্যামিলা যে এখানে আছে সেটা তো জানতাম না। ক্যামিলের পাখিটা দেখে আমি টের পেয়েছি, সেখানে আমি দাঁড়িয়েছিলাম। আমি দেখে সঙ্গে সঙ্গে সেই জিনগুলোকে বললাম, তোদের এত বড় সাহস, আমার রাজকুমারীকে তোরা হাত দিস? যে জিনটা মূলত তার শরীরে হাত দিয়েছিল, সেই জিনটার হাত ধরে আমি একদম বাঁকা করে ফেললাম। বাঁকা করে তাকে এমন জোরে মারতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে সে সেখানে বেহুশ হয়ে গেল। আমার হাতে একটা বড় শক্ত মোটা লাঠি ছিল। সবার প্রথমে তার পেছনে আঘাত করেছি। ওই জিনটা মাতাল হলেও তার বেটা তালে ঠিক আছে। সে সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনদেরকে মারতে শুরু করলো এবং এমন জোরে মারছিল, তার কাছে টেকনিক আছে। পাশাপাশি আমি রাজকুমারী ক্যামিলিয়াকে তখন ধরলাম, ধরে তার ওড়নাটা তার বুকে জড়িয়ে দিলাম। তারপর তাকে আমার পেছনে রেখে বললাম, রাজকুমারী ভয় পাবেন না, আমি আছি। তাই বলে সকলকে তখন মেরে ওইখান থেকে ভাগালাম। আমি জানি না আমার মধ্যে এত শক্তি কিভাবে আসলো। আমি সামান্য একজন গ্রামের ছেলে, এত শক্তি আমি জিনেদের সঙ্গে লড়ে ফেললাম। রাজকুমারী ক্যামিলিয়া তখন আমার দিকে তাকিয়ে আছে। তারপর সেই বৃদ্ধ জিনটা ওইখানে আসলো। আসার পর বলল, ওরা চলে গিয়েছে। রাজকুমারী, আপনি নিরাপদে আছেন তো? ভালো আছেন? ওরা আপনার কোনো ক্ষতি করতে পারেনি তো? ওই মুহূর্তে আমি বললাম, হয়তো না, আর একটু দেরি করে ফেললে হয়তো সামলা হয়ে যেত। ধন্যবাদ তোমাকে বন্ধু, তুমি যদি আমাকে জোর করে এখানে না নিয়ে আসতে, তাহলে হয়তো আজকে রাজকুমারীর কি অবস্থা হতো। যাই হোক, আপনি ঠিকঠাক আছেন তো? মেরি তখন বলল, হ্যাঁ ঠিক আছি, আমি বাসায় যাব, আমার কোনো কিছু ভালো লাগছে না সত্যি আমার। তারপর সেই জিনটা বলল, রাজকুমারী একটু অপেক্ষা করুন, আপনার রাজ্যের বহরগুলো খুব শীঘ্রই চলে আসবে। পাখিটা আপনার বাড়ি পর্যন্ত গিয়েছে। সে তখন বলল, আমি বাড়ির কাউকে জানাতে চাই না। পাখিটাকে আমি দূর থেকে সিগন্যাল দিয়ে থামিয়ে দিয়েছি, সে ফেরত আসছে, কিন্তু আমার ভালো লাগছে না, আমাকে দ্রুত বাড়িতে নিয়ে যেতে পারবেন? আমি তখন বললাম, কিন্তু? মেয়েটি তখন বলল, কোনো কিন্তু নয়, আপনি আমাকে নিয়ে চলুন। তারপর আমি সেই বৃদ্ধ লোকটির হাত ধরলাম। রাজকুমারী ক্যামিলিয়া আমার হাত ধরল প্রথমবারের মতো। আমি আমার নিজের মনকে যেন অশান্ত করে তুলেছিলাম অটোমেটিক্যালি। রাজকুমারী ক্যামিলিয়া আমার হাত ধরে আছে। সামনের বড় জিনটা তার বিশাল আকৃতির ডানাটা আসমানে ভাসিয়ে দিল। সেই ডানার উপর ভর করে এসে উড়ছে। মাঝখানে আমি এবং তার পেছনে রাজকুমারী ক্যামিলিয়া। ওই এক ডানার উপর ভর করে আমরা তিনজনই উড়ে যাচ্ছি এবং বেশ খানিক্ষণ ওড়ার পরে পাহাড়ের সেই পেছন দিয়ে রাজকুমারীর যে মূল ভবন আছে, সেই ভবনের বারান্দার উপর পড়ল সেই জিনটা। তারপর রাজকুমারী ক্যামিলিয়াকে বারান্দার ওইখানে রেখে আমি বললাম, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনি আর বের হইন না, জিনগুলো আবার আপনার ক্ষতি করতে পারে। তাই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। এর কয়েকদিন আগে রাজকুমারীর সঙ্গে দেখা হলে আমি তাকে তুমি তুমি করে বলতাম। আর তাছাড়া রাজকুমারীকে এখন তো আমার নিজের করে ভাবার কোনো কিছু নেই। সে আমাকে অভিশাপ দিয়েছে আর আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, সে তো আমার এখানে থাকার কোনো অবকাশই নেই। আমি তখন বললাম, রাজকুমারী ক্যামিলিয়া ভালো থাকবেন, আমি এখানে আসতে চাইনি, আমাকে মাফ করবেন এখানে আসার জন্য। আমাকে নিয়ে এসেছে এই বদ জিনটা, ওকে আমি নিশ্চিত করেছিলাম যে আনার দরকার নেই। তারপর ও জিনটা আমাকে বলল, তুমি একজন সাচ্চা আশিক, তা না হলে তুমি আমাকে সহ এখানে আসতে বলো। আমি বললাম, তুমি চুপ করো তো ভাই, তুমি চলো, রাজকুমার আপনি যান। সে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমি ওর ডানার উপর ভর করে আসমানের মধ্যে মিলিয়ে গেলাম। রাজকুমারী তখন আমার দিকে তাকিয়ে আছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আমার সেই গাড়ি বহর মানে ওর সেই ডানাবহর সহ আমি উঠছি। উঠতে উঠতে অনেকটা পথ চলে আসলাম জিনেদের একদম জগতের শেষ প্রান্তে। এই প্রান্তে কোনো জিন বসবাস করে না। ঘন পাহাড়, তার উপর ঘন বন। সেখানে একটি উপত্যকার ওপর ছোট্ট একটি কুঠির আছে। জিনটা বলল, এই কুঠির আমার, আমি এখানে থাকি, মাঝে মধ্যে বিভিন্ন রমণী নিয়ে আসি। ভাই তুমি না কোনো কিছু মনে করো না, আমি প্রেমে ছাকা খাইছি, কিন্তু তাই বলে কি একা থাকবো? মাঝে মধ্যে বিভিন্ন রমণী এখানে নিয়ে আসি আর থাকি। আর তাছাড়া বেশিরভাগ সময় তো আমি জেলেই থাকি, তাছাড়া আর কি। আমি বললাম, তুমি এরকমটা করো কিসের জন্য? তোমার সাথে কি হয়েছিল বলো তো ভাই? সে তখন বলল, আমার সাথে আর কি হয়েছিল, আমি একটা জিনকে ভালোবাসতাম, মানে জিন মেয়ে। ওর সঙ্গে আমার গভীর প্রেম ছিল, প্রায় 8 বছর প্রেম করেছি। কিন্তু একদিন শুনতে পাই যে ওর বাবা মা আমাদের সম্পর্কে জেনে গিয়েছে। তখন আমি ইয়াং, আজকে থেকে 200-250 বছর আগে তো হবেই। তো ওই সময়টাতে আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম।
তো ও আমাকে ছেড়ে কাউকে বিয়ে করবে না। এত পরিমাণ ভালোবাসতাম ওকে যে সেটা আর বলে বোঝানো সম্ভব না। ভালোবাসার পরিমাণ এত ছিল। কিন্তু ওর ভাই এবং বাপ প্রচণ্ড পরিমাণ প্রভাবশালী ছিল এই অঞ্চলের। অনেক জমিজমা ছিল, আর আমরা ছিলাম ভাই গরিব জিন। আমাদের সঙ্গে কি তাদের মেয়ে বিয়ে দিবে? তারপর ওকে আমি নিয়ে আসলাম আমার কাছে, ভাগিয়ে আর কি। আনার পর আমরা এইখানে থাকতাম, প্রায় 14 দিন সংসার করলাম একসঙ্গে। তারপর হঠাৎ করে ওর পরিবারের লোকজন জেনে গেল। জেনে যাওয়ার পর আমাকে তো একদম মেরে রক্তাক্ত করে ফেললো। ওদের বোনকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে সরাসরি কারাগারে নিক্ষেপ করলো। কারাগারে আমি ছিলাম প্রায় 11 বছর। 11 বছর আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। এর মাঝখানে কি হয়েছে আমি জানি না। তারপর তার সন্ধান অনেক করেছি, সে কোথায় আছে কি করছে তাকে আর খুঁজে পাইনি ভাই। তারপর থেকে তার জন্য পাগল হয়ে গিয়েছি। বিয়ে শাদিও কিছু করিনি। আর আর কি করব? 11 বছর জেলে ছিলাম, এত বছরের প্রেম ভালোবাসা, এত বছর সংসারও করেছি, কিন্তু সব মিলিয়ে কপালে না থাকলে আর কি হয়। তবে তোমাকে আমি মিলিয়ে ছাড়বো। রাজকুমারী ক্যামেলিয়ার সঙ্গে তোমার বিয়ে আমি দিবই, তুমি সেটা চিন্তা করো না। আমি বললাম, কিন্তু সেটা কিভাবে? ও বললো, দেখোই না ভাই, তুমি এখন বিশ্রাম করো, আমি একটু যাই সরাইখানে গিয়ে দেখি একটু মদ পাওয়া যায় কিনা। আমি বললাম, না, তুমি একদমই মদ খাবে না, যদি মদ খাও তাহলে আমি এখান থেকে চলে যাবো। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি বললো দেখা। তারপর আমি এবং ও ওইখানে বিছানার উপর শুয়ে পড়লাম। আমি আর মানুষের জগতে যাচ্ছি না, কারণ রাজকুমারী ক্যামেলিয়া আমার হাত যখন ধরেছে আমার মনের ভিতরে একটা বাড়ি মেরে উঠেছে, এবং ও আমার খুব কাছাকাছি ছিল। এরকমটা কাছাকাছি এর আগে কখনো হয়নি। আমি জানি না যে কি হচ্ছে আমার সঙ্গে। তারপর ওইখানে আমি থাকতে শুরু করলাম। 2 দিন 3 দিন পার হয়ে গেল। প্রায় দিনই আমি ক্যামেলিয়াকে দূর পাহাড় থেকে দেখতাম। ও বারান্দায় দাঁড়িয়ে থাকতো রাত্রেবেলা এবং আকাশের দিকে তাকিয়ে থাকতো। পরে ভাবলাম হয়তো ক্যামেলিয়া আমাকে ওরকমভাবে দেখবে না, আমি এখান থেকে চলে যাই। 3 দিন সময় পার হলো, আমি বাড়িতে চলে আসলাম। জিনটা আমাকে বলতো যে তোমাকে প্রতিদিন আমি নিয়ে যাব, ওইখানে থাকলে কোনো সমস্যা নেই, দেখো ক্যামেলিয়াকে তুমি বিয়ে করতে পারো কিনা, যদি পারো তাহলে অনেক ভালো হয়। আমি বললাম, না না থাক, ক্যামেলিয়াকে আমার বিয়ে করার কোনো দরকার নেই। বাড়িতে আসার পর কিছুদিন আমার ওরকমভাবে কাটলো। জিন ছেলেটা আমার সঙ্গে বারবার দেখা করতে আসতো, মুরব্বী জিনটা। আমি বলতাম, ভাই তুমি কেন আসো বলো তো, ক্যামেলিয়া আমাকে ভালোবাসে না, ভালোবাসলে সেদিনকে আমাকে এরকমভাবে করতো না। তখন সে বলল, ক্যামেলিয়া তোমাকে ভালোবাসে, এটা তুমি বাজি রেখে বললাম, তুমি শুধুমাত্র অপেক্ষা করো কিছুদিন, তারপর আমি তোমাকে দেখাবো। সেদিন রাতে জিনটা চলে গেল। আমি আমার নিজের কক্ষে শুয়েছিলাম। রাত তখন বেশ গভীর। হঠাৎ করে একটা মিষ্টি সুঘ্রাণ জানালার সেই বাতাসের সঙ্গে ভেসে আমার নাকে আসতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, কারণ এটা ক্যামেলিয়ার শরীরের ঘ্রাণ। আমি আশপাশ তাকাতে লাগলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। এটা কি আমার মনের ভ্রম ছিল নাকি অন্য কোনো কিছু, বুঝতে পারছিলাম না। আশেপাশে তাকিয়ে আমি ক্যামেলিয়াকে দেখতে পেলাম না। পরে ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল। মাঝে মধ্যে ওকে স্বপ্ন দেখি আমার বিছানার পাশে এসে ও বসে আছে। এটা স্বপ্ন নাকি বাস্তব তা আমি জানি না। আমার দিন স্বাভাবিকভাবেই চলছিল। মাঠে যেতাম, কাজ করতাম, ফিরতাম, এরকমই ছিল। সেদিনকে সন্ধ্যার দিকে মাঠ থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে আবার ক্যামেলিয়ার গায়ের ঘ্রাণ আমার নাকে ভেসে আসতে লাগলো। আমি পেছন দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমার আশেপাশে কয়েকদিন ধরেই এরকম কিছু জিনিস আমি টের পাচ্ছি। আমি বুঝতে পারছি না এটা আমি কেন দেখছি। তাকে কি তীব্র ভালোবাসি সেই জন্য এমনটা হচ্ছে? আমি পথপানে তাকিয়ে আছি, কবে ক্যামেলিয়া আমার কাছে আসবে, কিন্তু আমার মনে হয় যে সে আমার কাছে হয়তো আসবে না। তবে আমার বিশ্বাস আছে। 3-4 দিন পর আমি সেখানে বসেছিলাম। হঠাৎ করেই আমি সেখানে বসে, ওই যে আমাদের আম গাছের নিচের যে সুন্দর জায়গাটা, বাতাস বয়, বসে আমি ক্যামেলিয়ার কথা মনে করছিলাম। ওর হাতের একটা ওড়না আমার কাছে আছে, যেটা আমি এখান থেকে নিয়ে এসেছি। সেটা আমার হাতের মধ্যে জড়িয়ে আমি কান্না করছিলাম। ওই মুহূর্তে হঠাৎ করে ক্যামেলিয়ার শরীরের ঘ্রাণ আবার আমি পেলাম। তারপর আমি এদিক ওদিকে তাকাতে লাগলাম, ক্যামেলিয়া তুমি কি এখানে আছো? আমি তোমাকে খুব বেশি মিস করছি, কিন্তু কোনো শব্দ বা কোনো কিছু আমি পেলাম না। ঠিক সেই মুহূর্তে মুরব্বী সেই জিনটা সেখানে এসে উপস্থিত। এসে বলল, রাজকুমারী ক্যামেলিয়া তুমি এখানে কি করছো? ওই মুহূর্তে আমার টনক নড়ে উঠল। আমি বললাম, কে? তখন সেই বৃদ্ধ জিনটা বলল, আমি বলেছিলাম না রাজকুমারী ক্যামেলিয়া তোমার আশেপাশে আছে এবং সবসময় থাকে। আমি এটা সন্দেহ করতাম। ওই যে দেখো গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তখন বৃদ্ধ জিনটা সঙ্গে সঙ্গে এই ক্যামেলিয়াকে আমাকে দেখিয়ে দিল। আমি দেখতে পেলাম গাছের আড়ালে একটি আলোক বস্তু দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে চকচক করে আলো ঝরছে। তার মানে এই কয়েকদিন আমার সঙ্গে যে সব অদ্ভুত ঘটনা ঘটেছে, সমস্ত কিছুই রাজকুমারী ক্যামেলিয়ার জন্য। মাঝখানে একটি ঘটনা ঘটেছে, আমি মরতে মরতে বেঁচেছিলাম। আমার বাইক নিয়ে আমি শহর থেকে চালিয়ে আসছিলাম, অন্যমনস্ক ছিলাম। হঠাৎ করে সামনে একটা মহিলা চলে আসে। আমি ব্রেক করতে পারি না, কিন্তু আচমকা আমার গাড়ির সাথে সাথে জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং নিরাপদে আমাকে এক পাশে আশ্রয় নিয়ে যায়। এমনটা হওয়াটা কোনো স্বাভাবিক কোনো বিষয় না, বেশ অস্বাভাবিক বিষয়। আমি অনেকক্ষণ সেখানে বসেছিলাম জাস্ট এটা ভাবতেই যে এরকমটা কীভাবে হলো, আমি নির্ঘাত মৃত্যুর হাত থেকে কীভাবে বাঁচলাম। মহিলাটা মরতো, আমি নিজেও মরতাম, কারণ ওইখান থেকে আমার বাইকটা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না।
তার মানে এটা ক্যামেলিয়া করেছে? আমি দূর থেকে ক্যামেলিয়াকে ডেকে বললাম, ক্যামেলিয়া তুমি যেও না, তুমি আমাকে সেই রাতে বাঁচিয়েছিলে বাইকের ওই রাস্তার হাত থেকে। ক্যামেলিয়া এখন সেখান থেকে উড়ে যাচ্ছিল। আমি ক্যামেলিয়ার পেছন পেছন দৌড়াচ্ছি। ক্যামেলিয়া খানিকটা দূরে গিয়ে আসমানের একটু উপরে থেমে গেল। আমি ওর দিকে তাকিয়ে আছি। ওর ছোট্ট ছোট্ট ডানা দিয়ে ও আসমানে উড়ছে। ওর পরনে সাদা পোশাক, ওর শরীরটা জলজল করছে, পরিদের যেরকম জলজল করে। ক্যামেলিয়া আমার দিকে তাকিয়ে সে তারপর আসমানের দিকে উড়াল দিল। তার মানে ক্যামেলিয়া আমাকে সত্যি পছন্দ করে, তা না হলে ও আমার আশেপাশে এরকম কোনোভাবেই থাকতো না। বৃদ্ধ জিনটা সত্যিই বলেছিল। তখন সে আমাকে বলল, তোমাকে কি বলেছিলাম, সত্যি ওই জিনটা তোমার আশেপাশে থাকে। ক্যামেলিয়া তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে। ভালো না বাসলে ও তোমার কাছে নিশ্চয়ই আসতো না, অবশ্যই তোমার সঙ্গে এখানে এরকম ভাবে দেখা করতে আসতো না, আর তোমাকে বাঁচাতো না। আমি তোমাকে কয়েকদিন ধরে বলছি না যে ক্যামেলিয়ার শরীরের ঘ্রাণ বা ক্যামেলিয়ার উপস্থিতি আমি এখানে টের পাচ্ছি, নিশ্চয়ই ক্যামেলিয়া আশেপাশে আছে, কিন্তু তাকে ধরতে পারছিলাম না। আজকে ধরে ফেলেছি। আমি তখন বললাম, ধরেও বা কি হলো, সে তো চলে গেল, সে তো আর চাইলে আমার সঙ্গে দেখা করতে আসবে না, হয়তো এসেছিল কোনো কারণে বা ধন্যবাদ জানাতে, আমি জানি না কিসের জন্য। ওইদিনকে ওই জিনটার সঙ্গেই ওইখানে সময় কাটিয়ে দিলাম। জিনটা আমাকে বললো, চল ভাই ওদের বাসায় যাই, বাসায় গেলে কিছু একটা হবে। আমি বললাম, না তুমি যাও তো। তারপর ওই জিনটা দেখলাম ওই দিন কেউ মদ খেয়ে এসেছে। আমি বললাম, তোমাকে না বলেছি তুমি মদ খাবে না, যদি মদ খাও তাহলে তোমার আমার বন্ধুত্ব আজকে থেকেই শেষ, কোনোভাবেই মদ খাওয়া চলবে না। আমি তোমার সেই গার্লফ্রেন্ডকে খুঁজে বের করবো, তারপর তার সঙ্গে বিয়ে দিব। ও তখন বলো, তুমি তাকে কোথায় খুঁজে বের করবে? তার সন্তান আছে, তার সংসার আছে, সেখান থেকে আমি তাকে নিয়ে এসে কি করব? আমি বললাম, নাও তো থাকতে পারে, একটু অপেক্ষা করে দেখো কি হয়। ও তখন বললো, আরে ধূর ছাতা, এরকম কোনো কিছু হবে না, তুমি চুপ থাকো। তারপর ও আমাকে এক প্রকার এরকম ধমকি ধমকি দিতে লাগলো। তারপর বললো, ভাই রাগ করিস না, চল ঘুমাইতে চল, তোকে আমি ঘুম পাড়ায় দিব। ও মাঝে মধ্যে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এরকম একজন জিনবন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি আমার কক্ষে চলে আসলাম, তারপর ওই রাতে ঘুমিয়ে পড়লাম। এরপরে 3 দিন সময় কাটলো। আমি আমার মাঠে কাজ করছিলাম বিকেলবেলা, তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি ওই মুহূর্তে ক্ষেত থেকে উঠবো। ক্ষেতের অপর প্রান্তে পুকুরের পাড়ে দেখলাম একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই ছায়ামূর্তিটা আমার খুব চেনা এবং সাদা রঙের ছায়ামূর্তি। আমি ক্যামেলিয়া বলে তাকে বললাম, ক্যামেলিয়া তুমি এখানে? ক্যামেলিয়া আমার দিকে তাকিয়ে হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারছি না এটাকে আমি হ্যালোসিনেশন দেখছি নাকি অন্য কোনো কিছু। ক্যামেলিয়া আমার আশেপাশে কেন ঘোরাফেরা করছে? ও আসলে কি চায়? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও কি আমাকে ভালোবাসে? মনে তো হয় না। সত্যি সত্যি যদি এমনটা হয়ে থাকে তাহলে ও আমার কাছে আসে না কেন, আমাকে কেন দেখা দেয় না? ওই রাতে আমি ওই অবস্থায় এখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, কারণ আমার মনটা খুব খারাপ ছিল, এত খারাপ ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। ওই অবস্থায় বাসায় এসে আমি ঘুমিয়ে পড়লাম। দূর সুদূর জিনের দেশে রাজকুমারী ক্যামেলিয়া তখন তার নিজের কক্ষে বসেছিল। তার দাসী তার কাছে এসে বলল, রাজকুমারী ক্যামেলিয়া, আপনার মন খারাপ কেন? রাজকুমারী তখন বলল, আমার মন খারাপ কেন আমি জানি না, তবে আমি কেন যেন ওকে খুব পরিমাণ মিস করছি। ও কেন আমার জীবনে আসলো, আর কেন আমি ওকে ছাড়া থাকতে পারছি না? আমি ওকে কি তাহলে ভালোবেসে ফেলেছি? তোমার মতে কি বলে? ওই মুহূর্তে রাজকুমারী ক্যামেলিয়া সেই দাসী বলল, সত্যি সত্যি আপনি তাকে ভালোবেসে ফেলেছেন রাজকুমারী, তা না হলে এরকমটা কখনো হওয়া সম্ভব না। মানুষ হোক বা জিন, ছোট জাত হোক বা বড় জাত, প্রেম কারোর জন্য বসে থাকে না, বা জাতপাত বা ছোট জাত দেখে প্রেম হয় না। আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। আমিও ভালোবাসতাম একজনকে, সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল বহু বছর আগে। তার সঙ্গে আমি ছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে এসেছিল তার কাছ থেকে, এবং আমি তার সঙ্গে সংসার করতে পারিনি, কিন্তু তাকে আমি এখন পর্যন্ত ভালোবাসি। সেই সময়ের পর থেকে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আমি জেদেছিলাম, কোনোভাবে বিয়ে আমাকে দিতে পারেনি। তারপর আর কি, এই রাজ্যে এসে আপনার দাসী হয়ে গেলাম, এখানে কাজ করছি বহু বছর। ক্যামেলিয়া তখন জিজ্ঞেস করলো, সত্যি তুমি তার জন্য এখন অপেক্ষা করো? দাসী বলল, হ্যাঁ অবশ্যই অপেক্ষা করি তার জন্য, কারণ তাকে আমি ভালোবাসি। সে কোথায় আছে আমি জানি না, তবে আমি যে রাজ্যে ছিলাম সেই রাজ্য থেকে আমি এখানে চলে আসি শুধুমাত্র তাকে খোঁজার জন্য, কারণ এটাই তার নিজের আবাসভূমি ছিল। এরপর অনেক বছর কেটে গিয়েছে, তাকে আমি খুঁজে পাইনি। আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তার জন্য এখানে আছি বহু বছর ধরে পড়ে। আপনার এখানে বলতো 45 বছর ধরে পড়ে আছি। তখন রাজকুমারী ক্যামেলিয়া বলল, ঠিক আছে তুমি বসো এখানে, আমি আসছি। তাই বলে রাজকুমারী ক্যামেলিয়া জানলা দিয়ে বেরিয়ে পড়ল। তার মনের মধ্যে কি খুঁজছে আল্লাহ মাহবুব জানে। সঙ্গে সঙ্গে সে তার পাখির উপর চড়ে পাহাড়ের উপর দিয়ে পেছনে যেতে শুরু করলো। তারপর সেই জঙ্গলটার কাছে আসলো। সেই জঙ্গলটার কাছে এসে সে সরাসরি সেই পথে দিয়ে সরাসরি মানুষের জগতে প্রবেশ করলো। তারপর অনেকটা পথ উড়ে সে চলে আসলো আমার বাড়িতে। বাড়িতে আসার পর আমি যে ঘুমিয়েছিলাম সেটা আমি টেরি পাইনি যে ও এসেছে। ও এসে আমার ঘরের সামনের যে দোতলা ঘরের যে রুমটা আছে সেই রুমের ভেতর দিয়ে প্রবেশ করে আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন ঘুমন্ত অবস্থায়, ও যে আমার দিকে তাকিয়ে আছে সেটা আমি বুঝতেই পারিনি।
আমি এই অবস্থায় ওখানে ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমার চোখ খুলে গেল। কেন চোখ খুলে গেল আমি জানি না। আমি দেখতে পেলাম আমার চোখের সামনে জল করে একটা বস্তু দাঁড়িয়ে আছে। বস্তুটির নাম কি আমি জানি না। আমি মনে করছি হ্যালোসিনেশন দেখছি। আমি উঠে বললাম, ক্যামেলিয়া, তুমি এখানে কি করছো? আমি জানি এটা আমার স্বপ্ন। আমি তোমাকে প্রতিদিন স্বপ্নে দেখি। তোমাকে আমি খুব ভালোবাসি, সেজন্য হয়তো তোমাকে দেখি। কিন্তু তুমি আমার স্বপ্নে এসো না। আমি জানি তুমি আমার হবে না, কিন্তু এরকম করে আমাকে বিরক্ত করো না, আমাকে কষ্ট দিও না। ক্যামেলিয়া তখন বলল, তুমি কি আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসো? আর এরকমভাবে তোমাকে খুব মনে পড়া বা তোমার জন্য পরাণ পড়া, এটাকে কি ভালোবাসা বলে? আমি বললাম, হ্যাঁ, এটাকেই ভালোবাসা বলে। এবং ভালোবাসা অদৃশ্য, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। রাজকুমারী ক্যামেলিয়া তখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। বলল, তাহলে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া এক প্রহর এক বিন্দু আমার কাটছে না। আমি যেন কোনোভাবেই তোমাকে ছাড়া আমার কোনো প্রহরই কাটাতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি চোখ কুঁচলে রাজকুমারী ক্যামেলিয়ার দিকে তাকালাম। তাকিয়ে বললাম যে, তুমি কি সত্যিই নাকি আমার ভুল, নাকি আমার ভ্রম? ক্যামেলিয়া তখন বলল, না, সত্যি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। ও তখন হেসে উঠল, হেসে আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি সত্যি এখানে এসেছো? আমি আমার নিজের চোখকে, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ক্যামেলিয়া তখন বলল, হ্যাঁ, আমি সত্যি এখানে এসেছি। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। তুমি চলে আসার পরে এত দিনগুলো আমি কিভাবে যে কাটিয়েছি আমি জানি না। তোমার কাছে অসংখ্যবার আমি এসেছি, অসংখ্যবার তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছি, তবে পারিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি এবং এই ভালোবাসার অনুভূতি আমি এই সবেমাত্র টের পেয়েছি। ও তখন আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ও আমার বুকের মধ্যে শুয়ে আছে, মানে আমার বুকের মধ্যে আমাকে ধরে বসে আছে। বলল, আমি তোমাকে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছি না। ঠিক সেই মুহূর্তে সেখানে সেই বৃদ্ধ জিনটা এসে পড়ল। এসে বলল যে, এটাই তো আমি চেয়েছিলাম। আমি জানতাম রাজকুমারী ক্যামেলিয়া তোমাকে ভালোবাসতো। ক্যামেলিয়া তখন বলতো যে, ভালোবাসি তো, কিন্তু এতদিন টের পাইনি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সাহায্য করেছো, এই জন্য তোমার পুরস্কার আছে। বৃদ্ধ জিনটা বলল, আমার ইনাম দরকার নেই, তোমাদেরকে যে মিলিয়ে দিতে পেরেছি সেটাই আমার জন্য অনেক কিছু। আমি তখন বললাম, তুমি আজকেও মদ খেয়ে এসেছো তাই না? সে বলল, না ভাই, আজকেই শেষ, আমি আর মদ খাবো না। সত্যি কথা বলছি, সত্যি আমি আর খাবো না, নেশাপানি কোনো কিছু করবো না। আমি তখন বললাম, দেখো, তুমি যদি এরকমটা করো তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার কোনো কথা বলবো না। আর তোমার জন্য যে তোমার প্রেমিকাকে খুঁজে বের করতে চেয়েছি সেটাও কিন্তু আমি করবো না। তুমি বলো, আমাকে ওয়াদা করো তুমি মদ খাবে না। আর ওই মুহূর্তে তখন ক্যামেলিয়া বলল, সত্যি তুমি মদ খাও কিসের জন্য? অবশ্যই খাবে না। আজকে থেকে তুমি আমাদের দেহরক্ষী বলতে পারো, মানে আমরা যেখানে যাবো আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। দেখবে যে আমাদের বাবার যে রক্ষী বহর তারা যেন আমাদেরকে না দেখতে পায়। আর মদ খাবে না, ঠিক আছে? তোমাকে আমি আমার রাজদরবারে চাকরি দিব, চাকরি করবা? ওই মুহূর্তে জিনটা বলল, হ্যাঁ করব, কিন্তু ওরকম বললো, কিন্তু না, তুমি আমার রাজদরবারের বাইরের যে মূল গেট আছে আমার উপরতলার ঢোকার, সেখানে রক্ষী হিসেবে কাজ করবা। তুমি যদি করো তাহলে আমি সেটার জন্য সুপারিশ করতে পারি আমার বাবাকে। জিনটা তখন খুশি হয়ে গেল এবং বলল যে, আমি অনেক খুশি। ওই মুহূর্তে ক্যামেলিয়া বলল, এখন এখান থেকে যাও, যাও, এখন আমাদের একান্ত সময়। অনেক বছর পর, অনেক মাস পর, অনেক দিন পর, অনেক সেকেন্ড পর আমরা একত্রিত হয়েছি। এই রজনী শুধুমাত্র আমাদের। তারপর জিনটা একটু লজ্জা পেয়ে চলে গেল। রাজকুমারী ক্যামেলিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ধরে বলল কি যে, আমি তোমাকে আজকে ছাড়ছি না। অনেক শান্তি লাগছে, এত শান্তি যে পাওয়া যায় আমি আগে জানতাম না। তোমার বুকের মধ্যে আমি তোমাকে জড়িয়ে ধরে বসে থাকতে চাই। প্রায় অর্ধেক রাত পর্যন্ত সে জড়িয়ে ধরে বসে রইল, কোনো কথা বলল না। তারপর আমি বললাম, তুমি আমাকে ভালোবাসতে তাই না? ক্যামেলিয়া তখন বলল, আমি এতদিন বুঝতে পারিনি। সত্যি কথা, সেদিনকে আমার খুব রাগ হয়েছিল তোমার প্রতি। তোমাকে আমি আস্তে আস্তে ওই সময়টা দেখতাম, কিন্তু পরবর্তী যখন জানতে পারলাম তুমি একজন মানুষ এবং আমার গাছের ফুল ছিঁড়েছ, আমি প্রচণ্ড পরিমাণ রেগে গিয়েছিলাম। তার জন্য আমি খুব দুঃখিত। এই যে তোমার সেই ছেঁড়া ফুলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, দেখো কেমন শুকিয়ে আছে। আমি বললাম যে, আসলে তো খুব সুন্দর লাগছে শুকানোর পর। ও বলল, এটা আমাদের প্রেমের নিদর্শন, আমি এটা রেখে দিব, এটা কখনোই আমি নষ্ট করব না। তারপর রাজকুমারী ক্যামেলিয়া ওদিনকে প্রায় সকাল হওয়ার আগ পর্যন্ত আমাকে জড়িয়ে ধরেছিল। বেশ খানিকক্ষণ আমরা গল্প করলাম এবং ও বলল, আমাকে এখন যেতে হবে, সকাল হয়ে আসছে, না ফিরলে হয়তো রাগ করবে বা অনেকে দেখে ফেলবে। তারপর রাজকুমারী ক্যামেলিয়া আমাকে ছেড়ে এখান থেকে চলে গেল। আমি সত্যি খুব খুশি ছিলাম। এত পরিমাণ আনন্দিত আমি আমার জীবনে কখনো হইনি। আনন্দ তো মানুষের জীবনে আসে, তবে প্রেমের মতো এত আনন্দের বিষয় কারোর জীবনে হয়তো এরকমভাবে আসে না। আমি ওই মুহূর্তে ক্যামেলিয়াকে তখন ছেড়ে দিতে যাচ্ছিলাম না, ও চলে গেল। পরের দিন ও বলছে আসবে। পরের দিন হলো, আমি ওর অপেক্ষায় বসেছিলাম। এরপর থেকে প্রতিদিন ক্যামেলিয়া আমার ঘরে আসতে লাগলো এবং আমি ওর সঙ্গে গল্প করতাম। সারা রাত আমরা একে অন্যের সঙ্গে গল্প করে একে অন্যকে জড়িয়ে ধরে রাখতাম। তারপর হঠাৎ করে ও বলল যে, আমি তোমাকে আমাদের দেশে নিয়ে যাই, চলো, আমাদের দেশে ঘোরার মতো অনেক জায়গা আছে, যে জায়গাগুলো আমার খুব পছন্দের। আমি বললাম, সত্যি? ও বলল, হ্যাঁ, আমি অনেক চেয়েছি যে আমি একা একা ঘুরবো, একা একা বের হব,
কিন্তু একা একা বের হওয়ার সাহস আমি করতে পারিনি। সেদিন বেরিয়েছিলাম, কি হয়েছিল তুমি দেখোনি? তবে তোমার সঙ্গে ঘুরতে আমার কোনো বাধা নেই। আর তাছাড়া আমাদের দেহরক্ষী আমাদের এই চাচাজন তো আছে, আশিক চাচা। আমি বললাম যে উনি সত্যিই আশিক। ওনার একটা প্রেমিকা ছিল, সেই প্রেমিকা ওনাকে ছেড়ে চলে গিয়েছিল বহু বছর আগে। সেই প্রেমিকার জন্য উনি নাকি বেটা এখনো পর্যন্ত বিয়ে করেনি। ওই মুহূর্তে তখন ক্যামেলিয়া বলল, আমার দাসীরও তো ঠিক একই অবস্থা। সে তার প্রেমিকের জন্য বিয়ে করেনি এখন পর্যন্ত। তার প্রেমিকের জন্য তার নিজের রাজ্য বাড়ি ছেড়ে এখানে এসে আমার জন্য কাজ করছে। জানি না তার প্রেমিককে এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। ওই মুহূর্তে তখন আমি বললাম, দেখো প্রেম কি জিনিস। একজন তার প্রেমিকাকে খুঁজছে আর একজন তার প্রেমিককে খুঁজছে। প্রেম বোধহয় এরকমই হয়, তাই না? আমরা তখন গভীর প্রেমে আচ্ছন্ন ছিলাম। আকাশের মাঝখান দিয়ে উড়ে বেড়াতাম এবং ক্যামেলিয়া আমাকে জড়িয়ে ধরে চুমু খেত আকাশের মধ্যে। দূরে আমাদেরকে ওই জিনটা পাহারা দিত এবং বলতো, তোমরা উড়ো, যা করো আমি আছি এখানে। আমাদের প্রেম বেশ ভালোই চলছিল। দেখতে দেখতে সময় কেটে গেল। এর কিছুদিন পরে সেই জিনটাকে সেই কক্ষের ভেতরে পাহারা দিতে দিল। রাজকুমারী তার নিজের কক্ষে বসেছিল, আমিও ওর নিজের কক্ষে আমি তখন থাকতাম। মাঝে মধ্যে ওর কক্ষে আমি যেতাম। দোতলার এই পাশে তো কেউ আসতো না। রাজকুমারীর ভবনটা একদম পেছন সাইডে, আর সামনের ভবনটা সামনের দিকে। রাজকুমারী ভবনে সাধারণত তার বাবা মা ছাড়া আর কেউই আসতো না। আমি তখন ক্যামিলিয়ার সঙ্গে তার ঘরে বসেছিলাম। ক্যামিলিয়া আমার বুকের মধ্যে বসে গল্প করছিল আমার সঙ্গে। ঠিক সেই মুহূর্তে সেই দাসীটা আসে। দাসীটা আসার পর দাসীকে বলে যে, তুমি এক কাজ করো, ওর জন্য কিছু খাবার নিয়ে আসো। ওর মধ্যে ক্ষুধা লেগেছে, তাই না? আমি বললাম, হ্যাঁ একটু ক্ষুধা লেগেছে, কিছু খাবার নিয়ে আসো। তারপর আমি তখন বললাম যে, আমাদের এই ভবনের একদম মূল গেটে একটা রক্ষী আছে, ওকে ডাক দাও তো। ও বৃদ্ধ দেখতে, একটু একটু এরকম এরকম। ওকে ডাক দাও, ওর সঙ্গে কিছু কথা আছে। তখন সেই মেয়েটি বলল, আমার তো অন্তর্মহলের বাইরে যাওয়ার অনুমতি নেই। তখন ক্যামিলিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। যদি এখানে জিনেদের আসার অনুমতি নেই, তবু ও তো আমাদের লোক, ও আসতে পারবে এখানে। তারপর বাইরে থেকে একটা অন্য রক্ষীকে ডাক দিল। ডাক দেওয়ার পর সে ভেতরে ঢুকে আসলো। আসার পর বলল, তুমি এক কাজ করো তো, বাইরে থাকা ওই জিনটাকে ডেকে নিয়ে আসো তো। তখন সেই জিনটা চলে গেল। দাসী মেয়েটা খাবার এনে আমার সামনে দিচ্ছিল খাবার। ওই মুহূর্তে হঠাৎ করেই সেই জিনটা ঘরের ভিতরে প্রবেশ করলো এবং বলল, আসতে পারি? সঙ্গে সঙ্গেই আমি বললাম, হ্যাঁ আসো, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। ওই মুহূর্তে সরাসরি সেই জিনটা ঘরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ক্যামিলার দাসীর চোখাচোখি হলো এবং চোখাচোখি হওয়া মাত্রই তারা একে অন্যকে চিনে ফেলল এবং সেই জিনটি তখন সেখানে থমকে দাঁড়ালো। এমনকি ক্যামিলিয়ার দাসী আমার দিকে তাকিয়ে তখন বলছিল, এই লোকটা এখানে কি করছে? আমি তখন বললাম, আরে ওই তো আমাদের সেই বন্ধু। তখন সে বলল, ওই তো আমার প্রেমিক, যার সঙ্গে আমি দীর্ঘ 8 বছর প্রেম করেছি। দুজনে প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাদের চুল পেকে গিয়েছিল, কিন্তু এত বছর পর একে অন্যের দিকে তাকিয়ে তারা একদম হতবাক হয়ে গেল। আমি তখন বললাম, কি বলছো তোমরা? ওই মুহূর্তে হঠাৎ করেই সে দৌড়ে এসে সঙ্গে সঙ্গেই তার প্রেমিকাকে জড়িয়ে ধরল। রাজকুমারী ক্যামেলিয়ার দাসী বলল, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি। তখন সেই জিন বন্ধুটা বলল যে, আমি তোমাকে অনেক খুঁজেছি, আমি এখানে কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি তোমাকে খোঁজার জন্য। রাজকুমারী ক্যামেলিয়ার সেই দাসী বলল, আমিও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি এই রাজদরবারে চাকরি করছি অনেক বছর ধরে, এখান থেকে আমি বের হই না সাধারণত। আর আমি যাবো বা কোথায়? আমার ঘর বাড়ি সব এখানেই হয়ে গিয়েছে, এখানেই থাকি, এখানে রাজকুমারীকে সেবা যত্ন করি। ওই মুহূর্তে তারা একে অন্যকে জড়িয়ে ধরলো। আমি এবং রাজকুমারী ক্যামিলিয়া তখন খুশি হয়ে গেলাম, কারণ আমি ওই প্রেমিকটাকে মিলাতে পেরেছি। প্রেমিকটা আমাকে ওয়াদা করে মদ ছেড়ে দিয়েছে। ও মদ খায় না বহুদিন, এমনকি ভালো হয়ে গিয়েছে, এখানে চাকরি করে। সত্যি সত্যি যদি আজকে আমি ওকে না ডাকতাম, তাহলে হয়তো ও কোনোভাবেই এই মেয়ে বা ওর জিন প্রেমিকার সঙ্গে দেখা করতে পারতো না। ওরা একে অন্যকে জড়িয়ে ধরলো। ক্যামিলা তখন বলল, দেখেছো, ভালোবাসার জয় হয়, ভালোবাসা একে অন্যের দিকে অপেক্ষা করলে অবশ্যই সেটা সফল হয়। ওইখানে দাঁড়িয়ে তখন ওরা কান্না করছিল একে অন্যকে জড়িয়ে ধরে, এবং ক্যামিলিয়া আমার বুকের মধ্যে তখন বসেছিল। দরজাটা খোলা ছিল এবং সেটাই হলো কাল। ঠিক সেই মুহূর্তে সেখানে ঢুকে পড়ল ক্যামিলিয়ার আব্বাজান, এবং ঢুকেই দেখতে পেল ক্যামিলিয়া আমার বুকের মধ্যে শুয়ে আছে। মানে আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে রেখেছি এবং একদম অন্তরঙ্গ মুহূর্তের মতো। আর বাইরে ওই দুজন দাসী এবং আমার সেই জিন বন্ধু দাঁড়িয়ে আছে। জিনটা তখন আমাদেরকে দেখলো, ক্যামিলিয়ার বাবা দেখে তখন বলল, কিরে, এই ছেলেটা কে? ক্যামিলিয়া তখন সঙ্গে সঙ্গে উঠে বলল, বাবা, আমি তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে জিনটা তখন খেপে গেল। ক্যামিলিয়ার বাবা খেপে গিয়ে বলল, সত্যি করে বল, এই ছেলেটাকে, আর এই ছেলেটা তোর এখানে কি করছে? ক্যামিলিয়া তখন বলল যে, বাবা, আমি ওকে ভালোবাসি। ওই জিন লোকটা আমাকে চেনে, খুব ভালো মতোই চেনে, কারণ সেই আমার বিচার করেছিল, এবং সেই ক্যামিলিয়ার বাবা সেটা আমি জানতাম না। ওই মুহূর্তে ক্যামিলিয়ার বাবা আমাকে ধরে একদম শূন্যের উপর ভাসিয়ে ফেললো। ক্যামিলিয়া তখন বলল, বাবা, ওকে ছেড়ে দাও, আমি ওকে ভালোবাসি।
জিন লোকটা তখন সেই রাজাকে বোঝাতে লাগলো, ক্যামিলার বাবাজানকে বলল, আপনি এমনটা করবেন না, ওরা একে অন্যকে ভালোবাসে। ওই মুহূর্তে সেই জিনটা বলল, তোকে এই জন্য বুঝি আমি দয়া করেছিলাম যাতে করে আমার মেয়ের কাছে এসে তুই আমার মেয়েকে ফাঁসাতে পারিস। এটা মোটেই তুই ঠিক কাজ করিসনি, তোকে শাস্তি পেতে হবে এবং তোকে আমি আজীবনের জন্য কারার ভিতর বন্দি করে রাখবো। ওই মুহূর্তে তখন কিছু জিন ডেকে আমাকে বন্দি করা হলো। আমি তখন ওইখান থেকে ক্যামেলিয়াকে ধরতে চাইলাম, কিন্তু ক্যামেলিয়া খুব জোরে কান্নাকাটি করছিল এবং বলছিল যে আমার 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 যুবরাজকে তুমি ছেড়ে দাও, আমাকে ওর কাছে যেতে দাও। কিন্তু কোনোভাবেই আমার কথা শোনা হয়নি, বা ক্যামেলিয়ার কথাও না। ওর বাবা প্রচণ্ড পরিমাণে রেগে গেল এবং রেগে গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে কারাগারে নিক্ষেপ করলো, অন্ধকারের মধ্যে। আগে যে কারাগারে রেখেছিল সেই কারাগার থেকেও একটা অন্ধকার কারাগার। সেখানে আমি মাত্র শুধু একা, আশেপাশে কোনো কিছু দেখার পরিবেশ নেই, একদম একদম স্যাঁতস্যাঁতে একটা ঘর। সেখানে আমি বসে দিন কাটাতে লাগলাম। দেখতে দেখতে কয়েকদিন সময় মাঝখানে কেটে গেল। উপরে কি হচ্ছে তাও আমি জানি না, এবং কেন হচ্ছে সেটাও আমি বলতে পারবো না। প্রায় দেখতে দেখতে সপ্তাধিক সময় কেটে গেল মাঝখানে, এবং সপ্তাধিকের মধ্যে উপরের ঘরে কি হচ্ছে আমি জানি না। আমাকে শুধুমাত্র খাবার দিয়ে যেত, সেগুলো খেতাম, এখানে থাকতাম, আর এখানে বসে ক্যামেলিয়ার কথা চিন্তা করতাম। কান্না করতে করতে আমার চোখ শুকিয়ে গিয়েছিল। আমি ক্যামেলিয়াকে ভালোবাসি এবং আমার নিজের জীবনে চাইতেও। ক্যামেলিয়াকে যদি আমাকে আর না পেতে দেয় তাহলে আমি এখানে আত্মহত্যা করব, এমনটাই চিন্তা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা জিন এসে বলল, উপরে চলো, তোমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ। আমি বললাম, কিন্তু কেন? সে বলল, গেলেই বুঝতে পারবে। তারপর সে আমাকে ওইখান থেকে খুলে নিয়ে উপরে নিয়ে আসলো। প্রায় দীর্ঘ 14 দিন পর আমি বাইরের আলো দেখতে পাচ্ছি। আমার চোখ ঝলসে যেতে লাগলো, চোখটা হালকা হালকা করে খুললাম। তারপর উপরে যাওয়ার পর আমাকে নিয়ে যাওয়া হলো সরাসরি ক্যামেলিয়ার রুমে। ক্যামেলিয়া তখন একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, ঠোঁট মুখ ফেঁকে গিয়েছে। ক্যামেলিয়ার যে আসল চেহারা সেটা আর নেই। আমি তখন বললাম, কি হয়েছে ক্যামেলিয়ার? আমার ক্যামেলিয়ার কি হয়েছে? আমি সঙ্গে সঙ্গে তাকে কি জড়িয়ে ধরলাম, বললাম, ক্যামেলিয়া তোমার কি হয়েছে? ক্যামেলিয়া আমার দিকে খুবই দুর্বল চিত্তে তাকালো। তখন ও বলল, তুমি এসেছো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি সত্যিই মরে যাব। ওই মুহূর্তে ক্যামেলিয়ার সেই দাসী এসে বলল, যুবরাজ, আপনি যখন এখান থেকে চলে গেলেন তারপর থেকে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, এবং 2 দিন আগে তিনি বিষ খেয়েছেন মরে যাবে বলে। তাকে এক ফোঁটা পানি আর এক ফোঁটা দানাও খাওয়াতে পারেনি কেউ, কোনো কিছুই খাচ্ছে না সে। ডাক্তাররা তো বলে দিয়েছে সে এরকম থাকলে কিছুদিনের মধ্যেই মারা যাবে। রাজার মনে একটু দয়ামায়া ছিল না, কিন্তু তিনি তার মেয়ের এই অবস্থা দেখে আর রাজকন্যা যে মা ছিল তার এরকম কথাবার্তায় তোমাকে বের করে নিয়ে এসেছে। রাজকুমারী তোমাকে অনেক বেশি ভালোবাসে, ভালো না বাসলে এরকমটা কখনোই হতো না, কারণ সে তোমার জন্য একদম মরিয়া হয়ে গিয়েছে, সে তো মারাই যেত। তোমার অবস্থাও খুব করুণ, তুমি কি খাবার খাওনি? আমি তখন বললাম, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচতে পারি, আমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের দুজনের এই পরিস্থিতি দেখে রাজকুমারীর মা তখন বলল, তুমি কেমন পাষাণ বাপ বলো তো, মেয়েটাকে কি মেরে ফেলতে চাও? আর এই ছেলেটা, ওরা এক অন্যকে ভালোবাসে। তুমি জানো না জিনেটা একবার যাকে ভালোবেসে ফেলে তার কাছ থেকে ছাড়ানো অনেক কষ্টকর? তুমি নিজেই তো আমাকে ভালোবাসতে, এবং তারপর আমাকে কি কখনো ছাড়তে পেরেছ? আমিও পারিনি, ও পারবে না, ও একটা জিন, সেহেতু তুমি এটা মেনে নাও। তখন সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল সেখানে। আমার সেই বৃদ্ধ মুরব্বী জিনটা সেখানে দাঁড়িয়েছিল, তার প্রেমিকা দাসী সেখানে বসেছিল, আশেপাশে আরও বেশ কিছু পরিবারের লোকজন ছিল। সকলে বলছিল, মহারাজ বলুন, আপনি ওদেরকে বিয়ে দিবেন বলুন, তা না হলে ওরা দুজনই মারা যাবে, আপনার একমাত্র কন্যা, মরে গেলে তখন আপনি কাকে দেখবেন? ওই মুহূর্তে সে বলল, আমি ভালোবাসার কাছে হেরে গিয়েছি, সত্যি আমি হেরে গিয়েছি। সত্যি কথা বলতে ওরা জিতে গিয়েছে, আমি ওদের বিয়ে শীঘ্রই দেব, কিন্তু তার আগে তোমাদের দুজনকে সুস্থ হয়ে উঠতে হবে। তাই বলে সে একটা খুশির উল্লাস ছড়িয়ে দিল পুরো জগৎ জুড়ে। ওইখানে আমরা হেসে দিলাম, আমি নিজেও খুব খুশি ছিলাম। ক্যামেলিয়ার কপালের সঙ্গে আমি আমার কপাল ঠেকালাম, বললাম, আমরা অবশ্যই বাঁচবো, খুব শীঘ্রই বাঁচবো। দেখতে দেখতে মাঝখানে সময় কাটলো। ক্যামেলিয়া এবং আমি ওই ঘরেই থাকতাম। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, পারেও নি। ওইখানে আমরা থাকতাম। থাকার পর আমরা কিছুদিন পরে সুস্থ হয়ে উঠলাম, আমাদের ট্রিটমেন্ট চলতে শুরু করলো। আমি বিয়ের জন্য অপেক্ষা করছিলাম কবে আমার বিয়ে হবে। ক্যামেলিয়া তখন বলল যে বিয়ে করব। প্রায় মাস দেড়েক পরে আমরা দুজনে সুস্থ হয়ে উঠলাম, পরিপূর্ণ সুস্থ। এবং আমি বললাম, ক্যামেলিয়া, আমরা বিয়ে করবো না? সুস্থ হওয়ার পর ক্যামেলিয়া এবং আমি সেই বৃদ্ধ লোকটার, আমার বৃদ্ধ জিন বন্ধুটার সেই কুড়ে ঘরের মাঝখানে এখানে বসেছিলাম। সুন্দর মাচা পাতা, সামনে থেকে সুন্দর পাহাড় দেখা যায়, ধরে ধরে আকাশে মেঘ উড়ে যাচ্ছে, আর আসমানের জ্যোৎস্না কি যে সুন্দর লাগছে দেখতে। ওই মুহূর্তে তখন বৃদ্ধ জিনটা সেখানে এসে বলল যে, প্রেম করছো, ভালোই করো, আর কি, আমরাও প্রেম করি। তাই বলে সেই বৃদ্ধ জিনটা তার সেই দাসী প্রেমিকাকে নিয়ে ওইখান থেকে উড়ে গেল, বললো, আমরা যাই, অন্য কোথাও গিয়ে দেখি প্রেম করতে পারি কিনা। বৃদ্ধ জিনটা তার প্রেমিকাকে ফিরে পেয়েছে, আমি আমার ক্যামেলিয়াকে পেয়েছি। ভালোবাসা সত্যি অদ্ভুত, অমর। ভালোবাসা যে করে সেই জানে ভালোবাসার কি মর্ম।
এবং যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই ভালোবাসতে জানে। ক্যামেলিয়া এবং আমি একে অন্যের কাঁধের উপর মাথা দিয়ে শুয়ে আছি এবং আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গৃহত্যাগী জ্যোৎস্না। এই সুন্দর রাত, এই সুন্দর রজনী শুধুমাত্র আমাদের। ক্যামেলিয়া আমাকে বলেছে আগে প্রেমের পাট শুকাতে হবে, তারপর বিয়ে। প্রেম আর বিয়ে এক জিনিস না। আমরা বিয়ে করব, কিন্তু আগে চুটিয়ে প্রেম করব, তারপর। ক্যামেলিয়ার কপালে আমি চুমু খেলাম এবং এই সুন্দর রজনী আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক সুখের সাগরে। প্রিয় দর্শক, আমাদের এই সিরিজ গল্পটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের জন্য কষ্ট করে আজকে আমি গল্পটি লিখে আপনাদের সামনে প্রকাশ করলাম। আশা করি গল্পটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভালোবাসা দিবেন। আজকের গল্প এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে ঈদের পরে। সবাইকে ঈদ মোবারক। আগামীকালকে ঈদ। আশা করি সবাই ভালোভাবে নিজের পরিবারের সঙ্গে ঈদ করতে যাবেন এবং সহি সালামতভাবে আবার নিজের কর্মস্থলে ফিরে আসবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঈদের পরে। ঈদের মাঝখানে কোনো ভিডিও আসবে না 3-4 দিন। আশা করি আপনারা সেটা কনসিডার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। ধন্যবাদ সবাইকে।